টিভিএস পডকাস্টে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শাওন হাসনান। গতকাল মহাকাশ গবেষণা সংস্থা নাসার সঙ্গে বেসামরিক স্পেস এক্সপ্লোরেশন চুক্তি সই করেছে বাংলাদেশ। চুক্তির মাধ্যমে আন্তর্জাতিক মহাকাশ গবেষণার জোটের 54তম সদস্য হলো বাংলাদেশ। এই চুক্তির আওতায় বিজ্ঞান ভিত্তিক সহায়তা পাবে বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান স্পারসো। এর ফলে বাংলাদেশের মহাকাশ গবেষণার দ্বার উন্মোচিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। আজকের টিভিএস পডকাস্টে কথা বলবো এসব বিষয়ে। আমাদের সঙ্গে যুক্ত আছেন তথ্য প্রযুক্তি খাতের প্রতিষ্ঠান নেক্সট স্টেপ এআই এর প্রতিষ্ঠাতা জুবায়ের আহমেদ। জুবায়ের আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকেও স্বাগতম, আমাকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। আমি একটু প্রথমে আপনার কাছে যেটা জানতে চাচ্ছি, নাসার সঙ্গে যে চুক্তিটি হলো, এই চুক্তির ফলে মহাকাশ গবেষণায় কি ধরনের সহায়তা পাবে বাংলাদেশ বলে আপনি মনে করেন? নাসার সাথে যে চুক্তিটি হয়েছে এটি আর্টিমিস অ্যাকর্ডের অধীনে হয়েছে। আর্টিমিস অ্যাকর্ড 2020 সালে ইউএস স্টেট ডিপার্টমেন্ট এবং নাসা একসাথে শুরু করে। বাংলাদেশের 54তম দেশ। চুক্তিটির বিষয়ে সরকার বিস্তারিত কিছু আমাদের কাছে বা জনগণের কাছে শেয়ার করেনি, তাই বলা মুশকিল যে আমাদের মহাকাশ গবেষণা এটা কেমন প্রভাব রাখবে। কিন্তু সাধারণত আর্টিমিস অ্যাকর্ডের আন্ডারে যেটা হয় যে ডেটা শেয়ারিং হয়, প্রযুক্তি শেয়ারিং হয় এবং যেসব বিষয়ে মূলত কাজ হয় মহাকাশ গবেষণায়, আপনি জানেন যে আবহাওয়া পূর্বাভাস, তারপরে আপনার কৃষি, দুর্যোগ ব্যবস্থাপনা, এই ধরনের তথ্য আদান প্রদান জন্য স্যাটেলাইট ব্যবহার করা হয়। এটা আমরা বাংলাদেশে সহ পৃথিবীর অন্যান্য দেশ অনেক বছর ধরে করে আসছি। তো এখানে একটা বড় উন্নয়নের সুযোগ আছে, কারণ বাংলাদেশের নিজস্ব যে মহাকাশ গবেষণা কেন্দ্র স্পারসো, তারা কিন্তু গত সেই 80 দশকের পর থেকে কাজ করছে, কিন্তু তেমন সাফল্যজনক কিছু করতে পারেনি। তো নাসার সাথে এই চুক্তির ফলে হয়তো আমরা ওই জায়গায় কিছু সাফল্য দেখতে পারি, কারণ আপনি জানবেন যে দুর্যোগ ব্যবস্থাপনা এবং আপনার ক্লাইমেট চেঞ্জ একটা বড় ইস্যু সারা পৃথিবীতে, এবং ক্লাইমেট চেঞ্জে আপনার আবহাওয়ার পূর্বাভাস এবং কিভাবে নানা জায়গায় এটার ইম্প্যাক্ট আসছে সেটা স্যাটেলাইট ছাড়া আসলে কাজ করা খুবই দুরূহ। তো ওই জায়গায় একটা বড় কাজের সুযোগ রয়েছে বলে আমি মনে করি। আচ্ছা, এটা তো আপনি বললেন যে আমাদের বিশেষ করে আবহাওয়া এবং দুর্যোগ ব্যবস্থাপনা এবং কৃষি খাতের ক্ষেত্রে আমরা কিছু সুযোগ পাবো এবং সুবিধা পাবো। তো আমাদের যে বর্তমানে যে সরকারি আমাদের যে সংস্থা রয়েছে স্পারসো, তারা আসলে এই ক্ষেত্রে কতটুকু কাজ করছে এখন, এবং এই চুক্তির ফলে তাদের সক্ষমতা আসলে কতটুকু বৃদ্ধি পাবে বলে আপনি মনে করেন? সত্যি কথা বলতে স্পারসো আসলে 2018 সালে বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট উৎক্ষেপণ ছাড়া তেমন সাফল্যজনক কিছু করেছে বলে আমরা জানতে পারি না, কিন্তু এমন একটি প্রতিষ্ঠান আমাদের এখানে আছে। এখন এটা আসলে দেখার বিষয় যে স্পারসোকে আসলে কতটুকু ঢেলে সাজানো হয়েছে নাসার মতো একটা ইফেক্টিভ এবং বড় প্রতিষ্ঠানের সাথে কাজ করার জন্য। সো আমার মনে হয় যে স্পারসোর পুনর্গঠনেরও প্রয়োজন রয়েছে, কারণ আপনি যখন একটা বড় প্রতিষ্ঠান এবং নতুন প্রযুক্তি নিয়ে বা ডিপ টেক নিয়ে কাজ করবেন, আপনার নিজেরও সেই সক্ষমতা থাকার প্রয়োজন আছে। তো আমার কাছে পার্সোনালি মনে হয় যে স্পারসোর সক্ষমতা বৃদ্ধি ছাড়া আসলে এটা খুব কার্যকর ভাবে স্পারসো করতে পারবে বলে আমার মনে হয় না। কিন্তু আমি যেটা এখনো পরিষ্কার না, সরকার যেহেতু এখনো ঘোষণা করেনি যে এই চুক্তিতে আসলে কি কি টাস্ক রয়েছে এবং কি কি জিনিস আসলে সরকার করতে চায়, তাই এখানে স্পারসো কতটা ইনভলভ হবে বা কতটা হবে না তা বলা মুশকিল। বাট স্পারসো যদি ইনভলভ হয় তাহলে স্পারসোর আসলে কাঠামোগত উন্নয়ন এবং প্রযুক্তিগত উন্নয়ন এগুলোর প্রয়োজন রয়েছে। আসলে চুক্তির পরে বিডার চেয়ারম্যান যেটা আমাদেরকে সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন যে এইটার ফল আসলে আমরা খুব যে সহসাই পাবো তা না, এটা ফল পেতে আরো সময় লাগবে। এবং তিনি আরেকটি বিষয় যেটা বলেছেন যে আমাদের এখানে যে ইয়াং জেনারেশন, তাদের জন্য তথ্য প্রযুক্তি খাতের ক্ষেত্রে এবং মহাকাশ গবেষণার ক্ষেত্রে একটা দ্বার উন্মোচিত হবে। সেটা আসলে কিভাবে হবে বলে আপনি মনে করেন? আমি ওনার সেই সংবাদ সম্মেলনের অংশটুকু দেখেছি। আমার কাছে প্রথমত এটা একটা সারপ্রাইজ হিসেবে এসেছে যে আমাদের এখন বাংলাদেশের প্রযুক্তি খাতে বা রাজনৈতিক খাতে বা সামাজিক খাতে যে যে সমস্যা রয়েছে তার কোথাও আসলে মহাকাশ নেই। হ্যাঁ, তো এই সময় এরকম একটা চুক্তি আমার কাছে আসলেই একটু সারপ্রাইজ হিসেবে এসেছে। কিন্তু আমার কাছে মনে হয়েছে এটা আসলে একটা স্ট্র্যাটেজিক মুভ, কারণ আমরা দেখেছি যে কিছুদিন আগেও আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বলছিলেন যে আমরা আসলে ইন্টারন্যাশনাল খেলোয়াড় হতে চাই, ইন্টারন্যাশনাল প্লেয়ার হতে চাই। হ্যাঁ, তো এই ধরনের জায়গা আসলে এটা একটা স্ট্র্যাটেজিক মুভ। এবং আপনি দেখবেন যে
যে বাকি যে 53টা দেশ আছে এই আর্টিমিস অ্যাকর্ডের অধীনে, তারা কিন্তু বেশ বড় বড় দেশ। সো আপনি আসলে ওই অ্যালাইনমেন্টের মধ্যে বা আপনি ওই জোটের মধ্যে আসলেন, হ্যাঁ, তার মধ্যে দিয়ে কিন্তু আপনার নানা ধরনের প্রযুক্তির লেনদেন, নানা ধরনের তথ্যের লেনদেন, হ্যাঁ, ওগুলোর সুযোগ তৈরি হয়। তো হয়তো সেই প্রেক্ষাপট থেকে বলেছেন, কিন্তু আমি আসলে মনে করি না যে এই বিষয়ে সরকারের খুব জোরালো পদক্ষেপ থাকবে মহাকাশ গবেষণা এবং নাসা বা স্পার্সোর বিষয়ে, কারণ এই মুহূর্তে বাংলাদেশের যে যে সমস্যা আছে তার সাথে আসলে এটা অ্যালাইন না, কিন্তু স্ট্র্যাটেজিক মুভমেন্ট হিসেবে এটা একটা ভালো মুভমেন্ট বলে আমার মনে হয়। হ্যাঁ, তিনি আসলে বলেছেন এটা সহসে আসলে এটা সুফল পাওয়া যাবে না, ভবিষ্যতে হয়তো পাওয়া যাবে। আচ্ছা, আমি আরেকটা, একটা নন বাইন্ডিং এগ্রিমেন্ট, তো এটা সহসা না পাওয়ারও ওই জায়গাটা রয়েছে আর কি, যেহেতু নন বাইন্ডিং, কেউ আসলে বাধ্য নয় এটা করতে বা ওইটা করতে আর কি। জি, বাট এটা একটা সুযোগ যে আপনি ওই জোটের মধ্যে আসলেন আর কি, মানে একটা সুযোগ তৈরি হলো। আচ্ছা, আমি আরেকটা বিষয় নিয়ে একটু কথা বলতে চাই, বিশেষ করে স্টারলিংককে বাংলাদেশে নিয়ে আসা এবং প্রধান উপদেষ্টার কাছ থেকে একটি ঘোষণা রয়েছে যে 90 দিনের মধ্যে তাদেরকে আসলে ফাংশনাল করা। তো আমরা কিন্তু ইতিমধ্যে দেখেছি যে বিডার অনুমোদন তারা পেয়ে গেছে, বিটিআরসির অনুমোদনের জন্য তারা অ্যাপ্লাই করেছে এবং সেটা মধ্যে সহসায় হয়ে যাবে। বাকি কাজগুলো আসলে তখন তাদের পক্ষ থেকে আসলে করা হবে, এখান থেকে তাদের অফিস সেটআপ থেকে শুরু করে অন্যান্য বিষয়গুলো। তো স্টারলিংকের নিয়ে আসা আমাদের, আপনি জানেন যে জুলাই অভ্যুত্থানের সময় আমরা ইন্টারনেট বন্ধ ছিল, তো স্টারলিং চলে আসার পর আমরা আসলে তথ্য প্রযুক্তি খাতে বা ইন্টারনেট সেবার ক্ষেত্রে কি ধরনের সুবিধা পাবো বলে আপনি মনে করেন? এখানে আমি আপনার এটা উত্তর দেওয়ার আগে একটু যোগ করে দেই। স্টারলিংকের মূল কোম্পানি স্পেসএক্স কিন্তু নাসার সাথে খুব স্ট্রংলি কাজ করে, একসাথে তারা অনেক মুভমেন্ট করে, এবং এই আর্টেমিস অ্যাকর্ডে কিন্তু আপনার 2020 সালে যখন শুরু হয় তখন এটার একটা প্রধান লক্ষ্য হলো যে আপনার চাঁদে এবং মঙ্গল গ্রহে মানুষের সাস্টেনেবল বসবাস কিভাবে করা যায় সেটা নিয়ে, যেটা আসলে স্টারলিংক বা আপনার স্পেসএক্স এর প্রতিষ্ঠাতা ইলন মাস্কেরও একটা বড় আগ্রহের বিষয় আর কি। তো এইটাতে কোন রকমের সংযোগ আছে কিনা আমি জানি না, বাট আমার কাছে তথ্যের ভিত্তিতে মনে হয় একটা সংযোগ হয়তো থাকতে পারে। এবার স্টারলিংকের বিষয়ে আসি। স্টারলিংক বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং বাংলাদেশের যারা পেরিফেরিতে আসলে কাজ করেন, আপনার বিভিন্ন ছোট ছোট প্রতিষ্ঠান অথবা ধরেন আপনার ফ্রিল্যান্সাররা, তাদের জন্য অনেক কার্যকর হবে বলে আমি মনে করি। কারণ স্টারলিংক যেহেতু স্যাটেলাইট প্রযুক্তি ব্যবহার করে ইন্টারনেট এবং দ্রুতগতির ইন্টারনেট প্রায় 200 Mbps এর মতো, তা সেটা আমাদের যারা ঢাকার বাইরে বিভিন্ন জেলা বা উপজেলা বা থানা পর্যায়ে বা আপনার হিল ট্র্যাক্স এরিয়াতে আমাদের অনেক ফ্রিল্যান্সাররা কাজ করে, ছোট ছোট প্রতিষ্ঠান গড়ে উঠেছে, তাদের কাজ করতে আসলে অনেক অনেক সুবিধা হবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। তো সেক্ষেত্রে আপনি স্টারলিংককে আসলে কতদিনের মধ্যেই আসলে বাংলাদেশে ফাংশনাল দেখতে চান? আমি আসলে গতকালকেই চেয়েছিলাম, কিন্তু এখনো হয়নি, এটা হবে। আমার মনে হয় যে গভর্নমেন্ট খুব দ্রুতই এটা করতে চায়, এবং সেটা আমি যেটা আগেও শুনেছিলাম যে এই যে এখন আপনার সামিট হচ্ছে এপ্রিলের 7 তারিখ থেকে, সেখানে একটা ট্রায়াল রান হওয়ার কথা ছিল। আমি নিশ্চিত নই, যদিও আমি ইন্টারকন্টিনেন্টাল হোটেলে গিয়েছিলাম, আমি দেখিনি ওটা ট্রায়াল রান হয়েছে কিনা, বাট এরপরে হয়েছে কিনা আমি জানি না। আমি 7 তারিখ গিয়েছিলাম। তো আমি যতটুকু বুঝতে পারি যে সরকার আসলে এটাকে দ্রুত গতিতেই করতে চায়, কারণ খুব দ্রুত গতিতেই তাদের লাইসেন্স গুলো দেওয়া হচ্ছে, কাগজপত্র গুলো রেডি করা হচ্ছে। তো সরকারও এটার ব্যাপারে খুবই সিরিয়াস বলে আমার মনে হয়, আন্তরিক, আমরাও চাই এটা দ্রুত হোক আর কি। জি, তো আমি তাহলে আপনাকে বলতে পারি যে আসলে যে নাসার সঙ্গে চুক্তি, তারপরে আমার স্টারলিংকের সাথে যে স্টারলিংককে খুব দ্রুত নিয়ে আসা, সবগুলো আসলে আমাদের আসলে তথ্য প্রযুক্তি খাতে একটা সামনের দিনগুলোতে একটা বড় ভূমিকা রাখবে বলে আপনি মনে করেন? নাসার এটা নিয়ে আমি নিশ্চিত নই সত্যি কথা বলতে, কিন্তু স্টারলিংক নিয়ে আমি খুবই আশাবাদী। কিন্তু স্টারলিংক নিয়ে আমার একটা ভাবনার জায়গাও আছে, সেটা হলো যে আমাদের লোকাল প্লেয়ার যারা আছেন, যারা ইন্টারনেট প্রোভাইড করেন, তাদের ব্যবসায় যেন কোনো ক্ষতি না হয়, তারা যেন ব্যবসায় ক্ষতির সম্মুখীন না হন, সেই বিষয়টাও নিশ্চিত করে নেওয়া প্রয়োজন। কারণ বাংলাদেশে আপনি জানবেন যে লাইসেন্স আপনার প্রচুর আইসপি আছে, তারা সারা দেশে সেবা প্রদান করে, যদিও অনেকের মান অত ভালো না, কিন্তু তারপর তারা এই দেশের নাগরিক, এই দেশে ব্যবসা করে, তাদের ব্যাপারটাও যেন সরকার টেক কেয়ার করে, হ্যাঁ, যাতে স্টারলিংকের মতো একটা বড় প্রতিষ্ঠান দেশের সারা দেশে ইন্টারনেট সেবা প্রদান শুরু করলে অনেক সময় দেখা যায় যে বড় প্রতিষ্ঠানের কারণে ছোট ছোট প্রতিষ্ঠান মারা যায়।
কিন্তু যেহেতু ওই ছোট প্রতিষ্ঠানগুলো আমাদের দেশের প্রতিষ্ঠান, তো সরকার যেন সেটাও নিশ্চিত করে যে আমাদের দেশের প্রতিষ্ঠানগুলা ছোট হোক বড় হোক সেগুলা যেন ঝুঁকির সম্মুখীন না হয়, সেটা যেন ওনারা নিশ্চিত করেন। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ।